এই যে লাঠির ব্যবহারটা করছে, এখানেই তো গুন্ডামি। দেশদ্রোহী বা রাষ্ট্রদ্রোহী যদি সামিল হয় ৭১কে চ্যালেঞ্জ করার জন্য, সেক্ষেত্রে সরকারের কি ভূমিকা ছিল? এখানে সরকার কি করা উচিত ছিল? সরকার তো ভঙ্গুর হয়ে পড়েছে। সরকার তো এখন যে প্রশাসন সবকিছুই তো তাদের, তারা তো তাদেরকে ধরাশায়ী করবে না। এই যে করলো না, এই যে সরকারে আজকে এই সরকার না, এটা প্যারা সরকারের মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্টে যারা দায়িত্বে আছে, ওনারা যদি মনে করেন যে আমরা এটা এখানে আমাদের যে কাজটা ছিল না করার কারণে কিন্তু ওনারা পরবর্তীতে আইনের সম্মুখীন হতে পারে। বিকজ এখানে একটা ক্লজ আছে, সেটা হচ্ছে টু ডু অর নট টু ডু, লেট টু ডু অর নট লেট টু ডু। এই যে ফ্রেজের ভেতরে এটা সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের একটা কাজ করার কথা, যদি সেখানে কাজটা না করেন, আবার যে কাজটা করার কথা না সেটা যদি করে বসেন, এইটার জন্য ওনাদের দায়বদ্ধতা রয়েছে। এই রাজনৈতিক অঙ্গনে একটা ব্যাপক আলোচনা আছে এবং সাধারণ মানুষের মধ্যে একটা আলোচনা আছে যে পাকিস্তান এখানে বড় ভূমিকা, মানে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা একটা বড় ভূমিকা রাখছে। যেভাবেই হোক এইটা বাংলাদেশকে তাদের মুখী করা, এই জন্যই তারা এই গেমটা খেলছে। তাতে অন্যান্য একাধিক গোষ্ঠী জড়িত। আপনার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে যদি সেটা হওয়া অনেক দূরের কথা। প্রথম কথা হচ্ছে যে বাঙালি তো এখনো নন বেঙ্গলি হয়ে যায় নাই। যারা তাদের কথা অনুযায়ী অনলি ৩৫,০০০ আনুমানিক এই ধরনের মানুষের একটা সিগনেচার তাদের কাছে একটা লিস্ট গেছে, যে লিস্টের অন্তর্ভুক্ত আজকে যারা সমন্বয়ক তারা সহ সবাই এই ৩৫,০০০ ভার্সেস ১৮ কোটি মানুষ। এই ৩৫,০০০-এর ভিতরে কমসে কম ২-৩-৪০০ লাঠিয়াল রয়েছে, যেখানে দরকার হলে তারা এই লাঠি সোটা নিয়েই কিন্তু মাইক্রোবাস নিয়ে চলে যায় কবর উত্থান করতে মুক্তিযোদ্ধার, এই লাঠি সোটা নিয়েই চলে যায় অমুকের এটা করতে, শ্রাদ্ধ করতে। এই যে লাঠির ব্যবহারটা করছে, এখানেই তো গুন্ডামি। এরা আইনের এই গোষ্ঠী যদি কোনো রকম কোনো প্রক্লেমেশন, যেহেতু আজকে কথাটা ঘোষণাপত্র বা প্রক্লেমেশনের উপরে আলোচনা, যে প্রত্যেকটা জায়গা থেকে প্রক্লেমেশন কিভাবে তারা করতে পারে না। প্রক্লেমেশন ইটসেলফ ইজ এ লিগেল ডকুমেন্ট, ইটস এ লিগেল প্রসেস। আপনি অবৈধ হাতে, আপনার হাত পরিষ্কার নয়। এখন আপনি বলবেন যে ৭ই মার্চের ভাষণ বঙ্গবন্ধু দিয়েছিল তৎকালীন পাকিস্তানের একটা সরকারি কাঠামোর মধ্য থেকে, এবং সেইখানে উনি ওদের সাথে দরবার করেছিল, ক্ষণে ক্ষণে দিনে দিনে সপ্তাহে সপ্তাহে দরবার করে এই জায়গায় এসেছে। যার জন্য যখন উনি ডিক্লেয়ার করেছেন স্বাধীনতার ঘোষণা, এই ৭ই মার্চের ভাষণকে অনেকে ডিফাই করে। ৭ই মার্চের ভাষণটাই হচ্ছে কিন্তু একটা ঘোষণাপত্র, এবং সেই ঘোষণার মধ্যে কিন্তু বাঙালি জাতির স্বাধীনতার ঘোষণা দিয়ে দিয়েছেন উনি। হ্যাঁ, এখন যুদ্ধের সময় ২৫শে মার্চে আরেকটি ঘোষণা, এটা সশস্ত্র ঘোষণা, যে তোমরা তোমাদেরকে সেভ করার জন্য, তাদের আক্রমণ থেকে সেভ করার জন্য যা যা করণীয় তোমরা সেটা করো। যুদ্ধ তখন অবধারিত হয়ে গেছে। হ্যাঁ, যুদ্ধ তখন অবধারিত হয়ে গেছে, যখন তারা ২৫শে মার্চ রাত্রিতে কি জানি সমান্তরাল ভাবে একটা প্ল্যান্ড অ্যাকশন বাঙালি জাতির উপরে, নিরস্ত্র বাঙালির উপরে করেছে। তখন বাঙালি তাকে সেফ জোনে নেওয়ার জন্য, তাকে তার আত্মরক্ষা করার জন্য, প্রথম স্টেপ হচ্ছে আত্মরক্ষা, তারপরে তার নিজের যে আত্মাধিকার এটাকে এস্টাবলিশ করার জন্য সে যুদ্ধ করেছে, পাল্টা আক্রমণ। রাইট, একদম। এটা কিন্তু ১৬ই ডিসেম্বর পর্যন্ত একটা দেশের ২৫শে মার্চ রাত্রি পর্যন্ত কিন্তু একটা দেশের সরকারি কাঠামোর ভেতরেই যা হওয়ার হচ্ছিল। এখন কথা হচ্ছে, যদি এই যুদ্ধটা যদি সিভিল ওয়ার হতো, কোর্ট কাছারিতে কিন্তু এখনো জামাতের লোকজন চেষ্টা করে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়টাকে একটা সিভিল ওয়ার বলার জন্য। তা সিভিল ওয়ার হবে না, কারণ হচ্ছে বাঙালি আত্ম অধিকারে, এবং বঙ্গবন্ধু বিগত শুধু অ্যাকচুয়ালি স্বাধীনতা সংগ্রাম যদি হয়, সংগ্রাম কিন্তু ২৫শে মার্চ
রাত্রি থেকে কিন্তু এটা হচ্ছে আত্মরক্ষা এবং নিজের অধিকার স্টাবলিশ করার জন্য যে সংগ্রাম, হ্যাঁ চূড়ান্ত সশস্ত্র সংগ্রাম। সশস্ত্র যুদ্ধ। কিন্তু এই স্বাধীনতার যুদ্ধ কিন্তু আরো অনেক আগে থেকে 24 শুরু বছর হয়ে গেছে, 26 বছর আগে থেকে শুরু হয়েছিল অনেক আগের থেকে শুরু হয়ে গেছে বাঙালির স্বাধিকারের আন্দোলন। এবং প্রত্যেকটি আন্দোলনে যে সবচেয়ে বড় সূচনা হয়েছে ভাষা আন্দোলন থেকে। এই ঘোষণাপত্রের সাথে ওই ঘোষণাপত্রের কোনো মিল নেই। রাইট। এই ঘোষণাপত্রে ওনার ঘোষণাপত্রে পাকিস্তানের স্বাধীনতা 47-এর স্বাধীনতা, যেটা পাকিস্তানের স্বাধীনতাকে চ্যালেঞ্জ করা হয় নাই। ওনার ঘোষণাপত্রে বাঙালির অধিকারকে নিশ্চিত করার জন্য ঘোষণাপত্র দেওয়া হয়েছিল।